This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। এতক্ষণ যার কথা শুনছিলেন তার নাম রাশেদ প্রধান। তার বাবা শফিউল আলম প্রধান ১৯৭৩-৭৪ সালে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। শফিউল আলম প্রধানের বাবা অর্থাৎ রাশেদ প্রধানের দাদা মৌলভী গমির উদ্দিন প্রধান ছিলেন অবিভক্ত পাকিস্তান মুসলিম লীগের সভাপতি। এছাড়া তিনি অবিভক্ত পাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সালের ৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 মার্ডারের প্রধান আসামি ছিলেন রাশেদ প্রধানের বাবা শফিউল আলম প্রধান। এই নারকীয় হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হন এবং বিচার প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডের সাজাও পেয়েছিলেন তিনি। পরবর্তীতে ১৯৭৭ সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাধারণ ক্ষমা পেয়ে কারামুক্ত হন শফিউল আলম প্রধান। কারামুক্তির পর তিনি রাজনীতির ধারায় ফিরে আসেন এবং ১৯৮০ সালে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা গঠন করেন। পরবর্তীতে শফিউল আলম প্রধান বিয়ে করেন অধ্যাপিকা রেহানা প্রধানকে। তাদের 2 সন্তান ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং প্রকৌশলী রাশেদ প্রধান। বর্তমানে রাশেদ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র। জিয়াউর রহমান শফিউল আলম প্রধানকে মুক্তি না দিয়ে মৃত্যুদণ্ড দিলে রাশেদ প্রধানের জন্ম হতো না। আর জামায়াত এনসিপির সঙ্গে জোট বেঁধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুলাঙ্গার সন্তান বলে মন্তব্য করার সুযোগ পেতেন না, এমনটা বলছেন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কি বলেছেন রাশেদ প্রধান, শুনুন তার কণ্ঠে। আমি নির্বাচনী প্রচারণার সময় বক্তব্যে বারবার বলতাম লন্ডন থেকে এক মুফতি এসেছে। এটা নিয়ে সবাই আমাকে প্রশ্ন করত কেন। আমি বলতাম লন্ডন থেকে আসার পর উনি ইসলামের ইতিহাস বিকৃত করা শুরু করেছে, ওনাকে আমি কি নামে ডাকবো, এই কারণে বলি লন্ডনের মুফতি। তারপর দেখলাম উনি আসলে ইসলামের ইতিহাস না, উনি বাংলাদেশের ইতিহাসই পাল্টে দিচ্ছেন। ভূখণ্ডের আমের জায়গায় কাঁঠাল উৎপাদন সৃষ্টি করেছেন, রংপুরের জায়গায় বগুড়া বসায় দিচ্ছেন, এইভাবে করে উনি বাংলাদেশের ইতিহাসও পাল্টে দেওয়া শুরু করলেন। গতকালকে দেখলাম ইসলামের ইতিহাস বাংলাদেশের ইতিহাস দরকার নাই, জনাব তারেক রহমান নিজের দলের ইতিহাসই তো জানে না। যেই ব্যক্তি নিজের দলের ইতিহাসই জানে না, নিজের দলের নেতাকর্মীকেই জানে না, উনি বাংলাদেশকে কিভাবে জানবে আর বাংলাদেশকে কিভাবে চালাবে, এটা এখন আমাদের প্রশ্ন। অতএব ওই যে উনি 3 বছর আগে ইন্তেকাল করা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ৭৯ সালে এসে আবার কবর থেকে জীবিত করে দিতে পারেন যিনি, আমার মনে হয় ওনার চেষ্টা করা উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা। কারণ আমি নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। এতটুকুতে থেমে থাকেননি রাশেদ প্রধান। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আবারও একটি গণ অভ্যুত্থান হবে। শেখ হাসিনার চেয়ে বাজে পরিণতি হবে তারেক রহমানের, সেটা সরকারও বুঝে গেছে। সেই কারণে প্রধানমন্ত্রীর বাসভবনের বাংকার তথা সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে বাংকার তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, সুড়ঙ্গ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এখন এই সুড়ঙ্গের শেষ মাথাটা কোথায় যাবে? যদি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে হয়, তাহলে যেখান দিয়ে সুড়ঙ্গ দিয়ে মাথাটা বের করবেন গর্ত থেকে, সুড়ঙ্গ তো ঢুকবেন তো গুপ্ত হয়ে, ওই গুপ্ত সুড়ঙ্গ থেকে যখন বের হবেন মাথাটা উঁচু করবেন, বাংলাদেশের সীমানা হলে আবার ওই জনরসেই পড়তে হবে। আর যদি এখন সুড়ঙ্গের মুখ যে দিল্লি বা শিলংয়ে পৌঁছায়, তাহলে কি হবে বলতে পারছি না, সেটা আপনাদের কিসমত ভবিষ্যতে বলে দিবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানের আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদে পঞ্চগড় সহ সারা দেশে বিক্ষোভ মিছিল হয়েছে। পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে রাশেদ প্রধানকে।
পঞ্চগড় জেলা জাগপা কার্যালয়ের বাহিরের টিনের বেড়া ও কার্যালয়ের ভেতরে রাখা কয়েকটি চেয়ার টেবিল ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। প্রসঙ্গত, একদা বিএনপির ২০ দলীয় জোটে শরিক ছিল রাশেদ প্রধানের দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে পঞ্চগড় ১ আসন থেকে মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। এরপর জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করেন এবং পঞ্চগড় ১ আসন থেকে মনোনয়নের তালিকায় ছিলেন। কিন্তু নির্বাচনের আগে প্রার্থিতা চূড়ান্ত করার সময় জামায়াতে ইসলামী আসনটি এনসিপির উত্তরাঞ্চল সমন্বয়ক সার্জিস আলমকে ছেড়ে দিলে বাদ পড়ে যায় রাশেদ প্রধান। তবুও জামায়াতে ইসলামীর লেজুর হয়ে নির্বাচনের আগে পরে তিনি বিএনপির কড়া সমালোচক হয়ে ওঠেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাশেদ প্রধান জামায়াতে ইসলামীর একজন ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র এবং তাদের নেতৃত্বাধীন জোটের অন্যতম শীর্ষ নেতা ও মুখপাত্র হয়ে ওঠেন। সম্প্রতি রাশেদ প্রধানের দেওয়া বিভিন্ন বক্তব্যের পর তার বাসভবনে হামলা বা মব সৃষ্টির ঘটনায় জামায়াতে ইসলামী তীব্র নিন্দা জানিয়েছে এবং তার পাশে দাঁড়িয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই হামলার প্রতিবাদে বিবৃতিও দিয়েছেন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।